আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের নবম অধ্যায় আলোর প্রতিসরণের এই অধ্যায়টাতে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে শিখব। সেটি হচ্ছে গলীয় যে দর্পণগুলো আছে সেটাতে কি করে আলোর প্রতিফলনটা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন লক্ষ্যবস্তু যদি নেই, যদি বিস্তৃত লক্ষ্যবস্তু নেই, সেই লক্ষ্যবস্তুগুলোকে যদি আমরা গলীয় দর্পণের সামনে রাখি তাহলে সেক্ষেত্রে সেই বস্তুগুলোর প্রতিবিম্ব কেমন তৈরি হবে এটা আমরা দেখব। আকারে বড় নাকি ছোট, উল্টা নাকি সোজা, কেমন ধরনের বিম্ব হয় আমরা এটা আজকে একটু যাচাই বাছাই করে দেখব। তো যেহেতু আমরা এই অংশ পড়ছি, আই উইশ তোমরা আগে থেকে লক্ষ্যবস্তু কি করে আঁকতে হয় এটা জানো। অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, গলীয় দর্পণগুলো কি করে আঁকতে হয় তোমরা আই উইশ আগে থেকে জানো। আমি সেভাবে চিন্তা করেই শুরু করছি। আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যেই তোমরা কিছু ভিডিও দেখতে পাবে যেখানে এই দর্পণ নিয়ে অনেক কিছুই বলেছি। সো এখান থেকে তোমরা কিন্তু আইডিয়াটা গ্যাদার করতে পারো এই ভিডিওটা দেখার পূর্বে। তাহলে আমি শুরু করি। প্রথমে আমি হচ্ছে একটি উত্তল দর্পণ আঁকলাম। উত্তল দর্পণ, তো উত্তল দর্পণে আসলে তুমি যেখানেই লক্ষ্যবস্তু আঁকো না কেন সেই লক্ষ্যবস্তুর বিম্বটা এই ফোকাসেই গঠিত হয়, মানে ফোকাসের মধ্যেই গঠিত হবে, ফোকাসের বাইরে আর যাবে না। এই জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে চিত্র কিন্তু একটাই, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু একটা নিয়মেই কিন্তু প্রতিবিম্ব গঠন করে। সো সেটা কিভাবে, আমরা যদি উত্তল দর্পণের সামনে যে কোনো জায়গাতে যদি কোনো লক্ষ্যবস্তু নেই, আমি যদি এটার ঠিক এই জায়গাতে লক্ষ্যবস্তু নিলাম, একটা বিস্তৃত লক্ষ্যবস্তু, বিস্তৃত মানে কি বড়, যদি বলা হয় বিন্দু লক্ষ্যবস্তু তাহলে একটা ডট দিলেই হবে, এটা হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু। আর বিস্তৃত বললে কি একটা রেখা টানতে হয়, রেখা হচ্ছে আসলে বিস্তৃত বোঝায়। তাহলে আমরা যদি লক্ষ্যবস্তু নিই তাহলে একটু চিন্তা করবো আমরা যে এই প্রতিবিম্ব আঁকার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস ফলো করতে হবে। আমাদের তিনটি রুল ছিল, আমি একটা ছোট বস্তু নেই, তিনটি রুল ছিল। ফার্স্ট রুল, যদি আমরা আলোক রশ্মি কেন্দ্র সি বরাবর ফেলি, অর্থাৎ যদি আমরা বক্রতার কেন্দ্র সি বরাবর কোনো আলোক রশ্মি আপতিত হয় কোনো বস্তু থেকে, তাহলে সেটি কিন্তু বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যায়, অর্থাৎ এটি এই বরাবরই ফিরে যাবে। আমরা লক্ষ্যবস্তুর নাম দিই, ধরলাম এটা হচ্ছে এ ও বা এ বি, একটা দিলেই হবে। সো আমরা এ ও দিলাম, এটা আমাদের হচ্ছে মেরুবিন্দু পি, সো পি নামকরণ করলাম। তাহলে আমরা একটা রুল প্রয়োগ করলাম যে বক্রতার কেন্দ্র বরাবর আসা আলোটা, অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর আসা আলোটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যায়। নাম্বার টু যে রুলটা সেটা হচ্ছে কি, সমান্তরালে আসা আলোগুলো দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সেটি এমনভাবে ফিরে যায় যেন সে ফোকাস থেকে ফিরে গেছে, অর্থাৎ ফোকাস থেকে ফিরে গেছে বলে মনে হয়। অর্থাৎ আলোটা যদি আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালে তাহলে সেটি প্রতিফলনের পর ফিরে যাবে ফোকাস থেকে, অর্থাৎ ফোকাস থেকে অপসৃত বা অপসারিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই যে একটা প্রতিফলিত রশ্মি আমরা এখানে পেলাম, যেটা প্রথমটা আমরা সি বরাবর ফেলেছিলাম সেটা এদিকে প্রতিফলিত হয়ে গেল, আবার আরেকটা যেটা আমরা সমান্তরালে ফেলেছি সেটা কি হলো, সি এফ বরাবর ফিরে গেল। তাহলে এই দুইটা আলো যদি আমরা সামনের দিকে বাড়াই এটা কখনো কিন্তু মিলিত হবে না, এটা কিন্তু আমরা একটা বিন্দু থেকে ফেলেছিলাম, তাহলে এটা কিন্তু আলাদা হয়ে ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে, অর্থাৎ কোনো বিন্দুতে মিলিত হবে না। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে আলোক রশ্মিগুলোর যে প্রতিফলিত রশ্মিটাকে পিছনের দিকে বাড়াতে হয়। সো পিছন দিকে বাড়ালাম, একইভাবে এই রশ্মিটাকে পিছন দিকে বাড়ালাম। পিছন দিকে বাড়ানোর ফলে এরা যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাই হবে আসলে এ বিন্দুর বিম্ব। তাহলে যদি আমরা এই বিন্দু থেকে অর্থাৎ এ ড্যাশ যে বিন্দুটা পেলাম, সেখান থেকে আমরা প্রধান অক্ষের উপর কোনো লম্ব টানি, তাহলে এটাকে নাম দিলাম ও ড্যাশ। তাহলে এ ড্যাশ ও ড্যাশ এটাই হবে আমাদের এই দর্পণের এই লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব, অর্থাৎ এ ও লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ ড্যাশ ও ড্যাশ। তুমি যেখানেই বস্তু নেও না কেন এই উত্তল দর্পণের ক্ষেত্রে সব ক্ষেত্রে এই প্রতিবিম্বটা এই ফোকাসের মধ্যে, অর্থাৎ মেরুবিন্দু পি আর ফোকাস বিন্দু এফ এর মধ্যেই গঠিত হবে। এখন যদি আমাদের এই ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখতে বলে, অর্থাৎ এটা হচ্ছে চিত্র নাম্বার 1, ধরলাম এটা চিত্র হচ্ছে 1 নম্বর চিত্র। যদি 1 নং চিত্রের ক্ষেত্রে আমাদের বলা হয় এই যে প্রতিবিম্ব পেলাম এটার বৈশিষ্ট্য কেমন, তো প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখতে গেলে তিনটি জিনিস লিখতে হয়। অর্থাৎ আমরা যদি প্রতিবিম্ব এর বৈশিষ্ট্য লিখি তাহলে আমাদেরকে তিনটি জিনিস লিখতে হবে। নাম্বার 1 আমাদের লিখতে হবে
অবস্থান কোথায় আছে। তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এফ এর মধ্যে, অর্থাৎ লিখতে হবে এফ এর মধ্যে অবস্থান তার। অবস্থান লিখতে হয়। নাম্বার 2 লিখতে হয় তার আকৃতি কেমন, অর্থাৎ আকারে প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে বড় নাকি ছোট। সো লক্ষ্যবস্তু যা ছিল তার থেকে এটা আকারে ছোট, তাহলে লিখতে হয় ছোট, অথবা ছোটকে আরেকভাবে লেখা যায় খর্বিত। খর্বিত মানে ছোট বোঝায়, ছোট লিখলে হবে, খর্বিত লিখলেও হবে। এবার তারপরে হচ্ছে লিখতে হবে প্রকৃতি, মানে এটা কেমন ধরনের সেটা লিখতে হবে, প্রকৃতি। সো যদি প্রকৃতি লিখি, তাহলে প্রকৃতি বলতে কি বোঝাবে, এটা কি বাস্তব বিম্ব নাকি অবাস্তব, এটা সোজা নাকি উল্টা, এটা বোঝায়। সো বাস্তব কোনটা, যদি প্রতিফলিত রশ্মি সরাসরি মিলিত হয়ে, যদি এই দুটো রশ্মি, প্রতিফলিত দুটো রশ্মি যদি এরা সরাসরি মিলিত হয়ে কোনো বিম্ব তৈরি করতো, তাহলে সেই বিম্বটা হতো বাস্তব। কিন্তু এরা সরাসরি মিলিত হয়নি, এদেরকে কি করতে হয়েছে, প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়িয়ে দেন মিলাতে হয়েছে, তাহলে এটা হচ্ছে অবাস্তব। অর্থাৎ যদি আলোক রশ্মি প্রকৃতভাবে মিলিত হয় এবং বিম্ব তৈরি হয়, সেটাকে বলা হয় বাস্তব বিম্ব। আর যদি আলোক রশ্মি প্রকৃতভাবে মিলিত না হয়, যদি পিছনের দিকে বাড়িয়ে অপ্রকৃতভাবে মিলাতে হয়, তাহলে সেটি হবে অবাস্তব। তাহলে এই বিম্বটা কি হবে, এটা অবশ্যই অবাস্তব বিম্ব হবে, এটা হবে অবাস্তব বিম্ব। এই অবাস্তব লেখা যায়, বা এটার পরিবর্তে অসৎ, অসৎ লিখলেও চলবে। এরপর লিখতে হবে সোজা নাকি উল্টা। সো বিম্বটার এ কোথায় আছে, এ আছে উপরে, ও আছে নিচে বস্তুর, আর বিম্বর এ ড্যাশ আছে উপরে, ও আছে নিচে, তাহলে একইভাবে কিন্তু আছে, অর্থাৎ বিম্ব বস্তু যেভাবে আছে বিম্ব সেভাবেই আছে, এটা হচ্ছে সোজা। আর যদি বস্তু যেভাবে আছে তার থেকে বিম্বটা অপোজিট সাইডে হতো, রিভার্স, অর্থাৎ এ বিন্দু থাকতো নিচের দিকে, ও থাকতো উপরের দিকে, তাহলে সেটা হতো উল্টো। সাধারণত যেই পাশে বস্তু থাকে যদি সেই পাশেই বিম্ব হয়, তাহলে সেটা সোজাই হয়। আর যেই পাশে বস্তু থাকে যদি তার অপোজিট পাশে, অর্থাৎ নিচের দিকে, যদি এই পাশে বিম্ব হয়, সেটা সাধারণত উল্টো হয়ে যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা হচ্ছে সোজা, এটা কিন্তু উল্টো না, তাহলে অবাস্তব ও সোজা আমরা লিখতে পারি। এটা ছিল আমাদের 1 নং যে চিত্র, তার ক্ষেত্রে প্রতিবিম্ব। আমাদের তাহলে সব ক্ষেত্রে চিত্র আঁকার পরে আমাদের 3টা জিনিস একটু উল্লেখ করে দিতে হয়। এবার আমরা আসি নাম্বার 2, সেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণে আসলে যেহেতু ফোকাসটা প্রতিফলক যে পৃষ্ঠ তার পাশেই কিন্তু ফোকাস আছে, অর্থাৎ এই পাশেই ফোকাস, এই পাশেই সি, এই পাশেই পি, অর্থাৎ যে পাশে আলো প্রতিফলিত হবে সেই পাশেই ফোকাস আছে, সেই পাশেই সি আছে। এই জন্য এইখানে বিভিন্ন জায়গায় বস্তু রাখা যায়, অর্থাৎ একবার এই জায়গায়, একবার ফোকাসের মধ্যে, একবার সিওএফ এর মধ্যে, একবার সিতে, একবার সির বাইরে। তো আমরা পর্যায়ক্রমে বস্তুটাকে দূরে 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 রাখবো এবং দেখবো কোথায় কোথায় কখন কিভাবে বিম্ব হয়, এবং আমরা প্রত্যেকটার প্রতিবিম্ব বৈশিষ্ট্যগুলো লিখবো। সো আমরা 1 নাম্বারটা লিখলাম, এবার আমরা 2 নাম্বারটাও লিখে দেখবো, সেটা মুছে ফেললাম। এবার এখানে আমরা প্রথমে পি ও এফ এর মধ্যে লক্ষ্যবস্তুকে নিব। আমি এখানে একটা বস্তু নিলাম, লক্ষ্যবস্তু এখানে নিলাম, এবার এটার নাম দিলাম এক্স ও ওয়াই। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন এই যে আমি এক্স ওয়াই একটা লক্ষ্য ছিলাম, একটা আলো ফেলতে হবে, 3টি নিয়ম আলো ফেলা যায়, আমরা 2টি নিয়মকে ফলো করবো, যে কোনো 2টি ফলো করলেই হবে। সো প্রথমটা ফলো করি, সেটা হচ্ছে আমরা বক্রতার কেন্দ্র বরাবর আলো ফেলবো। বক্রতার কেন্দ্র আছে এই পাশে, কিন্তু আলো তো এই পাশে ফেললে দর্পণের গায়ে পড়বে না, তাহলে কোন পাশে আলোটা যাবে, দর্পণেই আলো যাবে, তাই না? তাহলে এমন ভাবে ফেলতে হবে যেন মনে হয় যে বক্রতার কেন্দ্র থেকে আলোটা পড়েছে। সো বক্রতার কেন্দ্রতে আলোটা পড়লো, আমরা জানি বক্রতার কেন্দ্রে আপতিত আলো বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসে, অর্থাৎ আলোটা কিন্তু আসলে এই বরাবরই ফিরে আসবে। একটা কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ সেটা হচ্ছে কি, আমরা আলোকে সমান্তরালে ফেলতে পারি। সো সমান্তরালে ফেললাম কোন আলো, তো সমান্তরালে ফেলা আলোটা কি হবে, সমান্তরালে ফেলা আলোটা সে কিন্তু এই যে আমাদের ফোকাস, এই ফোকাস দিয়ে ফিরে আসবে, অর্থাৎ সমান্তরালে আপতিত আলোক রশ্মি কি হয়, ফোকাস বরাবর ফিরে আসে। আচ্ছা, এটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু মুছে দিই, এটাকে লিখে মুছে দিই, আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আবার একে দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করতে হবে, হিজিবিজি হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। এইখানে লক্ষ্যবস্তু নিলাম, আলো বক্রতার কেন্দ্র বরাবর ফেললাম, সে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসলো। আরেকটি আলো আমরা সমান্তরালে ফেললাম,
সমান্তরাল আপতিত আলো লেন্স দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে ফিরে যায়। এখন দেখো এই যে দুইটা আলো যে আসলে এখানে একটা আলো আর এখানে একটা আলো, এই দুইটা আলো আসলে যে প্রতিফলিত হলো এরা কিন্তু কখনোই সামনের দিকে মিলিত হবে না। তাহলে কি করতে হবে, এদেরকে আবার সেই পিছন দিকে বাড়াতে হবে। সো বাড়ালাম, সো দেখা গেল পিছন দিকে বাড়ানোর পরে এই দুইটা আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে যদি এটা এক্স ওয়াই লক্ষ্যবস্তু হয় তাহলে এটা হবে এক্স ড্যাশ। কেন? কারণ এক্স বিন্দু থেকে আলোটা যে আলোগুলো গিয়েছে সেই আলোগুলো কিন্তু এখানে মিলিত হয়েছে, তো এটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে এক্স ড্যাশ থেকে তো আমরা এই প্রধানাঙ্কের উপর লম্ব টানি, তাহলে আমরা এক্স ড্যাশ এটা নাম হবে ওয়াই ড্যাশ, আমরা প্রতিবিম্ব পেয়ে যাব। তাহলে এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে এক্স ওয়াই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এবার আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলোকে লিখি কিভাবে। প্রথমে লিখবো অবস্থান, কোথায় আছে, যে পাশে লক্ষ্যবস্তু আছে তার বিপরীত পাশে আছে, অর্থাৎ দর্পণের সামনের দিক হচ্ছে এইটা, কারণ এইখানে আলো প্রতিফলিত হয়, এটা সামনের দিক, তাহলে এটা পিছনের দিক। তাহলে কি লিখতে হবে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে বা লক্ষ্যবস্তু যে পাশে আছে তার বিপরীত পাশে আছে, এটা লিখলেও চলবে। এরপর আমরা লিখবো আকৃতি। দেখো লক্ষ্যবস্তু যেটা আকার অনেক বড়, তাহলে আমরা কি লিখবো, এটা বিবর্ধিত, বড় বা বিবর্ধিত ওয়ার্ডটা একই লেখা যায়, বড় বা বিবর্ধিত। এবার প্রকৃতি লিখবো। প্রকৃতি কিভাবে লিখবো, যেটা আসলে বাস্তব নাকি অবাস্তব। সো দেখা যায়, দেখো এখানে কিভাবে আলোটা এইভাবে গিয়ে এই পথে ফিরে আসলো প্রতিফলিত হয়, আবার এই পথে আলো গিয়ে এই পথে ফিরে আসলো। তো এরা সরাসরি মিলিত হয় না, আলোক রশ্মি প্রকৃত মিলিত হয়নি, প্রকৃতভাবে কিন্তু প্রতিফলিত রশ্মি মিলিত হয় নাই। তাহলে সেক্ষেত্রে এই বিম্বটা কি হবে, এটাকে বিম্ব কি করে বানাতে হবে, পিছন দিকে বাড়িয়ে বানাতে হলো, তাহলে অপ্রকৃতভাবে মিলিত হইল। তাই এই বিম্বটা হবে কি, অবশ্যই অবাস্তব, অর্থাৎ অসৎ বা অবাস্তব লিখলেও চলবে। এবার বস্তু যে পাশে আছে বিম্ব সেই পাশেই আছে, তাহলে এটা কি হবে, অর্থাৎ প্রধান অক্ষের উপরে বস্তু আছে, প্রধান অক্ষের উপরেই কিন্তু বিম্বটা আছে, তাহলে এটা হবে কি, এটা হবে সোজা। এই ছিল নাম্বার 2, 2 নাম্বার চিত্র যেটা, সেটার ক্ষেত্রে আমরা দেখলাম বিম্বের প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটা হচ্ছে 2 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আমরা দেখব 3 নাম্বার। সো এই অংশে যাচ্ছি আমরা, এটা আবার মুছে ফেলি, আমরা পরবর্তী অংশটা আমরা এখানে বৈশিষ্ট্যগুলোকে লিখবো। সো নাম্বার 3 তে কি হবে তা আমরা এখন দেখব। এই ক্ষেত্রে আমরা কি করলাম, এইবার ফোকাসের উপরে বস্তু নিব, কারণ আমরা পি আর এফ এর মধ্যে নিয়েছি, এবার আমরা ডিরেক্ট এফ এর উপরে নিব। সো নিলাম একটা বস্তু এখানে, তো একটা আলো আমরা কি ফেলবো, আমরা হচ্ছে কেন্দ্র বরাবর ফেলবো, অর্থাৎ এই বরাবর একটা আলো ফেললাম, সে কেন্দ্র বরাবরই কিন্তু ফিরে গেল। আমরা আরেকটি আলো কি করলাম, সমান্তরালে ফেললাম, প্রধান অক্ষের সমান্তরালে, সেই আলোটা কি হলো, আলোটা ফোকাস দিয়ে গেল, আলোটা ফোকাস বরাবর প্রতিফলিত হলো। তাই দেখো আলো দুইটা এমন ভাবে প্রতিফলিত হয়েছে, পরস্পর সমান্তরালে হয়েছে। তাহলে যদি সামনের দিকে কখনো বাড়াই, এরা কিন্তু কখনোই মিলিত হবে না। যদি পেছনের দিকে বাড়াই তাহলেও কিন্তু এরা কখনো মিলিত হবে না। অর্থাৎ এটা অসীম দূরত্বে, মানে কোনো একটা জায়গায় গিয়ে মিলবে, কোনো একটা জায়গায়, যেটা ফিক্সড করে বলা যায় না। তাহলে এই জন্য বলতে হবে এইটা অসীমে মিলিত হবে, অসীম। প্রতিবিম্ব হবে কত, অসীম দূরত্বে। এই পাশে হলেও সেটা অসীম দূরত্বে কিন্তু প্রতিবিম্বটা হবে। এবার আমরা প্রতিবিম্বর বৈশিষ্ট্যগুলোকে লিখবো। কিভাবে লিখবো, লক্ষ্যবস্তু যেখানে আছে, প্রতিবিম্বর অবস্থান কোথায় আছে, অসীমে, মানে একটা ফিক্সড কোনো জায়গা নেই, অসীমে গঠিত হবে। যদি আকৃতি বলি, কোনো কিছু অসীমে হলে, অর্থাৎ কোনো কিছু সামনের থেকে দূরে চলে গেলে এটা কিন্তু আকারে বড়ই হয়, কখনো ছোট হয় না, অনেক বড় হয়। মানে একটা বস্তু কাছ থেকে, অর্থাৎ যদি কোনো আলো, আমরা যদি একটা টর্চ লাইট বা লেজার থেকে কোনো আলো সামনের দিকে ফেলি, একটু কাছে হলে আলোটা ছোট হয়, যত দূরে যাবে তত দেখবে আলোটা বড় হয়, ছড়িয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা অবশ্যই বড় হবে, মানে অনেক বেশি বড়, তাই এটাকে বলতে হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, অর্থাৎ অনেক বড়। এবার প্রকৃতি কেমন হবে একটু খেয়াল করে দেখো, যদি এই পাশে বিম্ব হয় তাহলে সেটা কিন্তু আলোক রশ্মি প্রকৃত মিলিত হয়নি, অর্থাৎ আলোক রশ্মিটা অপ্রকৃতভাবে মিলিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা অবাস্তব। যদি এই পাশে মিলিত হয় তো সেটা অবশ্যই বাস্তব, কারণ সরাসরি প্রকৃতভাবে মিলিত হয়েছে, সেটা হবে বাস্তব। এবার যেই পাশে অবাস্তব পার্শ্বটা, সেই পাশে দেখো যেই প্রধান অক্ষের উপরে আছে লক্ষ্যবস্তু, প্রধান অক্ষের উপরেই কিন্তু প্রতিবিম্ব হবে, তাহলে সেটা কি হবে, সোজা। অর্থাৎ যখন অবাস্তব হবে তখন কি হবে, তখন সেটা সোজা হবে। আর যখন বাস্তব হবে তখন দেখো যেই পাশে লক্ষ্যবস্তু তার উল্টা পাশে আছে প্রতিবিম্ব, তাহলে সেটা কি হবে, যখন বাস্তব তখন সেটা আবার কি হয়ে যাবে, সেটা উল্টো হয়ে যাবে, উল্টো। এটা ছিল আমাদের 3 নম্বরের জন্য প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য সেটা।
অর্থাৎ আমরা ফোকাসে যে বস্তু রাখবো সেই বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে তা আমরা দেখলাম। আমরা পর্যায়ক্রমে এবার কি করব, ফোকাসের পরে কি আছে, সি আছে, সি আর এফ এই দুইটার মধ্যে আমরা এবার লক্ষ্যবস্তু নিব। সো আমরা এখানে নিলাম সি এবং এফ এর মধ্যে আমরা লক্ষ্যবস্তুকে নিলাম। তো আমি এই জায়গাটা লক্ষ্যবস্তু নিলাম, এই অংশে একই নিয়মে আলো ফেলবো প্রত্যেকবার, কোনো অসুবিধা নেই। আমরা বক্রতার কেন্দ্র বরাবর আলোটা ফেলবো। এখন একটু খেয়াল করো, যদি আমি বক্রতার কেন্দ্র বরাবর আলোটা ফেলি তাহলে এমনও হইতে পারে যে আমাদের দর্পণের বাইরে দিয়ে চলে যেতে পারে, মানে দর্পণটা যদি ছোট হয় তাহলে কিন্তু মুশকিল। তাহলে আমরা এই রুলটা এখানে ফলো না করে দুটো রুল ফলো করতে পারি, একটা ফেলবো সমান্তরাল, একটা ফেলবো কি বরাবর, ফোকাস দিয়ে। অর্থাৎ তিনটা নিয়ম ছিল, বক্রতার কেন্দ্র বরাবর, নাম্বার 2 মানে 1 নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর, নাম্বার 2 হচ্ছে সমান্তরালে, নাম্বার 3 হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে। তাহলে আমরা সেভাবে কাজটা করি। তাহলে আমরা বক্রতার কেন্দ্র দিয়ে না ফেলে আমরা অন্য রুলটা অ্যাপ্লাই করি। আমরা সমান্তরাল একটা আলো ফেললাম, সমান্তরাল আলো কি হবে, ফোকাস দিয়ে ফিরে যাবে। সো ফোকাস দিয়ে ফিরে গেল। আরেকটা নিয়ম ছিল কি, ফোকাস দিয়ে আলো ফেললে সেটা সমান্তরালে ফিরে যাবে। সো ফোকাস দিয়ে আলো ফেললাম, সেটি সমান্তরালে ফিরে গেল। এভাবে ফেললেও কিন্তু হবে। তো এবার আমরা দেখব কোথায় প্রতিবিম্বটা হয়। তো আমরা যদি এখন কি করি, এই দুইটা বিন্দুকে যুক্ত করি, দেখো এখানে এরা কি এখানে মিলিত হয়েছে, এখান থেকে লম্ব টানি, তাহলে কি হবে, এটা যদি নাম দেই এ বি, এটা হবে এ প্রাইম বি প্রাইম। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে আমরা যদি এখন প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখি তাহলে দেখো কি হবে, অবস্থান লিখি, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, সি। এই যে যে বস্তুটা আছে এখানে, আমরা এখানে সি দিয়েছি, অ্যাকচুয়ালি সিটা একটু এদিকে হবে, সিটা এখানে আমাদের কম্পাস দিয়ে আঁকলে অনেক ভালো হতো। তো সিটা অ্যাকচুয়ালি এই জায়গায় হতো অ্যাকচুয়ালি। সো আমাদের কোথায় হচ্ছে প্রতিবিম্বটা, সি এর মধ্যেই হচ্ছে। অবস্থান কোথায়, সি ও এফ এর মধ্যে, এটা লিখতে পারি। এবার প্রতিবিম্বের আমরা যদি বলি আকৃতি কেমন, এটা যেহেতু কাছে, এখান থেকে এটা দূরে, তো এটা বড় হবে, এটা বিবর্ধিত। আমরা এটাকে মেপে দেখতে পারি স্কেলের সাহায্যে, আমরা মেপে দেখবো। সো দেখবো এটা বড়ই হচ্ছে। তারপর এটা আছে এই পাশে, এটা আছে এই পাশে, সো এটা উল্টা, সো লিখলাম উল্টো। আবার আলোক রশ্মি কিন্তু দেখো ডিরেক্ট মিলিত হয়েছে, সরাসরি প্রতিফলিত হওয়ার পরে এরা সরাসরি মিলিত হয়েছে। এখানে কিন্তু অবাস্তবে চান্স নেই, সেটা কিন্তু বাস্তব। তাহলে উল্টো ও বাস্তব, বা বাস্তব ও উল্টো, যেটাই লিখি না কেন একই কথা লেখা যাবে। এবার নিব কোথায়, এবার সি তে একটা লক্ষ্যবস্তু নিব, সি। অর্থাৎ আমরা এতক্ষণ তো এফ আর সি এর মধ্যে ব্যবস্থা সি তে নিব, ডিরেক্ট এই সি বিন্দু যেটা আছে, আমরা এই সি বিন্দুতেই লক্ষ্যবস্তু নিলাম। তাহলে সেক্ষেত্রে কি করবে, নিলাম সি বিন্দুতে লক্ষ্যবস্তু, তাহলে সি থেকে একটা আলো ফেললাম, প্রথমে আমরা একটা, এখানে যেহেতু কেন্দ্র আছে, সো কেন্দ্র থেকেই আলো ফেললে কি হবে, কেন্দ্র বরাবর আলো ফেললে, নাম দিলাম এ বি লক্ষ্যবস্তু, তাহলে কি হবে, এইভাবে আলোটা ফেলতে হবে। তাহলে দর্পণ তো নাই এই পাশে, সো এই ক্ষেত্রেও কেন্দ্র বা আলোটা ফেলাটা কঠিন হয়ে যাবে। সো আমরা কি করলাম, আবার সেই নিয়ম প্রয়োগ করলাম, সমান্তরাল একটা আলো ফেললাম। সে কি সমান্তরাল আলোটা কি হলো, সে ফোকাস দিয়ে চলে গেল, এইভাবে আলোটা আসলো, সে সমান্তরাল পথে, মানে সমান্তরাল আসা আলো ফোকাস দিয়ে চলে যায়। আর ফোকাস দিয়ে আসা আলো কি হবে, সে সমান্তরালে চলে যাবে। সো সমান্তরাল চলে গেল, তো এই জায়গায় মিলিত হলো। অর্থাৎ একটা পাঠালাম সমান্তরালে, একটা পাঠালাম ফোকাস দিয়ে। তো ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে। তো এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এইখানে যে বস্তুটার এ থেকে আসা আলোক রশ্মিটা কোথায় মিলিত হলো, এই এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো। যদি লম্ব টানি প্রধান অক্ষের উপরে এ ড্যাশ বিন্দু থেকে, তাহলে সেটা কোথায় হবে, এইখানে লম্বটা হবে। তাহলে আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি সি বিন্দুতে ছিল বস্তুটা কেন্দ্র, সেই কেন্দ্রেই কিন্তু বস্তুর লক্ষ্যবস্তু পেলাম। তাহলে অবস্থান কোথায় হবে এই ক্ষেত্রে, অর্থাৎ নাম্বার 5 যেটা, নাম্বার এটা হচ্ছে 3, এটা 4 ছিল, এটা 5 নাম্বার যে সেটার ক্ষেত্রে কি হবে, আমরা সি তে লক্ষ্যবস্তু রেখেছিলাম, প্রতিবিম্ব কোথায় হবে, যেখানে লক্ষ্যবস্তু সেই জায়গায়, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থানে, লক্ষ্যবস্তুর অবস্থানে হবে আমাদের প্রতিবিম্বের অবস্থান। ওকে, এইবার যেহেতু একই জায়গায় আছে, দর্পণ থেকে একই দূরে আছে, তাহলে কিন্তু কি হয়, এটার যে আকার, এটার আকার কিন্তু সমান হবে। অর্থাৎ আকার কেমন হবে, লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান আকৃতি হবে এই প্রতিবিম্বের আকৃতি। এবার প্রকৃতি কেমন হবে, আলোক রশ্মি সরাসরি এসে মিলিত হয়েছে, প্রকৃত মিলিত হয়েছে, তাহলে এটা কি হবে, বাস্তব বা সৎ, যাই লিখে না কেন সম্ভব, একই কথা।
আবার এটা আছে এই পাশে, এটা আছে এই পাশে, সো এটা কি উল্টো, দেখেও মনে হচ্ছে এটা উল্টো, সো সৎ ও উল্টো হবে এটা। এটা ছিল প্রতিবিম্ব বৈশিষ্ট্য। এবার যাচ্ছে আমরা পরবর্তী অংশে পর্যায়ক্রমে। আমরা এবার হচ্ছে আঁকবো কোনটা, এবার আঁকবো হচ্ছে আমরা এফ সি। এবার সির বাইরে একটা লক্ষ্যবস্তু নিব আমরা, সিতে নিব না, সির বাইরে, মানে আস্তে আস্তে আমরা দর্পণ থেকে দূরের দিকে যাচ্ছি। সো সির বাইরে নিলাম, তো এই নিলাম আমরা সমান্তরালে একটা আলোক রশ্মি নিলাম। এখন আসি সির বাইরে বলতে আসলে আমরা কি বুঝাই। সির বাইরে বলতে আমরা বুঝাই অসীম দূরত্ব, অর্থাৎ মানে সির বাইরে তো যে কোনো জায়গা হতে পারে, সির বাইরে তো আসলে কাছে হতে পারে, দূরে হতে পারে। যদি সির বাইরে আমরা অসীম দূর চিন্তা করি, তো অসীম দূর থেকে আসা আলো ফিক্সড ভাবে ফোকাসে, ফিক্সড ভাবে বক্রতার কেন্দ্রে ফেলাটা একটু কঠিন, কারণ এত দূর থেকে সিতে আলো কি করে ফেলবা, সি বরাবর এত দূর থেকে এফ বরাবর আলো ফেললে সেটা দর্পণে নাও পড়তে পারে, সি বরাবর ফেললে দর্পণের গায়ে নাও পড়তে পারে। এই জন্য দূর থেকে আসা আলোগুলোকে সমান্তরালে ফেলতে হয়। অর্থাৎ আমরা ধরে নিলাম যে অনেক দূর থেকে, অর্থাৎ অসীম দূরত্ব থেকে, একটু মুছে দিই এটা সুবিধা হয় আমাদের জন্য, ধরলাম অসীম কোনো দূরত্ব থেকে আসা আলো, দুইটি আলোর রশ্মি ধরলাম, যেটা দর্পণের গায়ে আপতিত হলো। তাহলে এটা যাবে কোন জায়গা দিয়ে, ফোকাস দিয়ে যাবে, তাই না? সমান্তরালে আলো আসছে, সো এই আলোটা সমান্তরালে আসছে প্রধান অক্ষের, তাহলে এই আলোটা কি হবে, এই আলোটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, সো ফোকাস দিয়ে গেল। আবার এই আলোটাও সমান্তরালে আসলো, এটাও তো ফোকাস দিয়ে যাবে, সো এটাও ফোকাস দিয়ে গেল। যত রকমের আমরা বা যতগুলো আমরা সমান্তরাল আলো ফেলি না কেন, সবই কিন্তু এই ফোকাস দিয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সকল আলো এসে ফোকাসই ধরা হয়, ফোকাসই মিলিত হয়। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, আমরা লিখতে পারি এখানে কি ফোকাসে, মানে এফ বিন্দুতে। এফ এটা হচ্ছে 5 নম্বরের ক্ষেত্রে এফ বিন্দুতে প্রতিবিম্বের অবস্থান হবে, এটা আমরা বলতে পারি। তারপর অনেক বড় বস্তু থেকে আলো আসছে, কিন্তু সব দেখো মিলিত হয়েছে এই জায়গায়, তুমি লম্ব কোথায় আঁকবা, ফোকাসই মিলিত হইল, লম্ব কোথায় আঁকবা, তাহলে এটা কি অনেক ছোট হবে না? তো বলতে হবে অত্যন্ত খর্বিত। অত্যন্ত খর্বিত, কেন অত্যন্ত খর্বিত? কারণ মিলিত হয়েছেই হচ্ছে প্রধান অক্ষের উপরে, তাহলে আমরা প্রধান অক্ষের থেকে আবার এখন লম্ব কি করে আঁকবো, লম্ব আঁকা তো টাফ, সো অনেক বেশি ছোট হবে। আর যেহেতু এটা সরাসরি মিলিত হয়েছে আলোটা, তাহলে এটা হচ্ছে বাস্তব বিম্ব হবে। আর যেহেতু আলোটা এইদিকে এসে মিলিত হয়েছে ফোকাসের উপরে, ঠিক আছে, তাহলে এটা মিলিত সামনে গিয়ে হইতে পারে, কিন্তু পিছন দিকে তো মিলিত হবে না, তাই এটা উল্টো দিকে মিলিত, অর্থাৎ এই পাশে এসে মিলিত হবে এই পাশটাতে, সো এই জন্য এটাকে বলা হচ্ছে উল্টো। কারণ আলো তো এই পাশ থেকে এইদিকে আসছে, এই পাশ থেকে এইদিকে আসছে, সো এটা অবশ্যই উল্টো পাশে এসে মিলিত হবে, সো দ্যাটস এটা হচ্ছে উল্টো। এই ছিল আসলে অবতল দর্পণে যতভাবে আলো প্রতিফলিত হয় সবগুলোই দেখালাম, উত্তলে যতভাবে হয় অর্থাৎ একটা ভাবেই হয় সেটা দেখালাম। আই উইশ পারবে, মানে এটা ছিল আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। সো দেখা যাক, চেষ্টা করো কি হয়। তাহলে সবাই ভালো থাকো, আজকে এইটুকুই ছিল। নেক্সট ডে ইনশাল্লাহ আমরা লেন্স, পূর্ণপতি প্রতিফলন অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আমরা এইসব বিষয়গুলো নিয়ে শিখবো, চ্যাপ্টার 9-এ যাবো আমরা আর কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।